আজলান তার মাকে নিয়ে দাঁড়িয়ে আছে নওমীর বাসার সামনে। আজলানের মা বারবার জিজ্ঞেস করছে কোথায় এসেছি। আজলান বারবার বলছে ধৈর্য ধরো আম্মু। আহিল, ঠিক করে বল তো, কোথায় এসেছিস? এখানে কে থাকে? আহিল হাত বাড়িয়ে ডোর বেল্টের হাত দিয়ে হেসে বলল। এসেই তো গেছি, দরজা খুললেই বুঝবে। একবার বেল দিতেই দরজা খোলার শব্দ হলো। আহিলের মা সামনে তাকিয়ে দেখল একটা অপরিচিত মেয়ে। তিনি আহিলের দিকে তাকাতেই আহিল চোখের ইশারা করলো। অপরিচিত মেয়েটা তাকে সালাম দিয়ে ভেতরে যেতে বললে তিনি সালামের জবাব দিয়ে ইতস্তত করে ভিতরে গেল। পিছে পিছে আহিলও ঢুকলো। তার চোখ ঘরের এইদিক ওইদিক ঘোরাফেরা করছে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিগণদের দেখা পাওয়া যাচ্ছে না। অপরিচিত ব্যক্তি হঠাৎ তুহি নয়না বেগমকে বললেন। বসেন আন্টি। নয়না বেগম বললেন। আহিল ইশারায় তুহিকে কিছু বললে তুহি ঘাড় নেড়ে ভেতরে চলে গেল। তুহি যেতেই নয়না বেগম ফিসফিস করে বললেন। তোর কাজ কিছুই আমার মাথায় ঢুকছে না, তুই কোথায় এনেছিস? ওই দেখো। চোখের ইশারা করে বলল আহিল। নয়না বেগম ভ্রুকুচকে পেছনে তাকালো। তখনই পর্দার আড়াল থেকে পুরোপুরি বেরিয়ে আসলো নওমী। নয়না বেগম থমকে গেলেন। তিনি কি ঠিক দেখছেন? একবার মাথা ঘুরিয়ে আহিলের দিকে তাকালো। ছেলেটার মুখে উপচে পড়া হাসি। তিনি আবার নওমীর দিকে তাকালেন। কুচকানো ভ্রু এবং কপাল শিথিল হয়ে এলো। কথা বলতে চাইছেন, কিন্তু কণ্ঠ কাঁপছে। এইদিকে নওমী মাথা নিচু করে দাঁড়িয়ে ওনার এক কর্নার চেপে ধরে আছে। আগাতেও পারছে না, আবার পেছনে যেতে পারছে না। কেমন যেন অস্থিরতা জেঁকে বসেছে তার মধ্যে, বারবার ঢোক গিলছে। আচ্ছা, নয়না বেগমের রিয়াকশন কি হবে? তিনি কি কথা বলবেন, নাকি রেগে আছেন, নাকি ওনারও অস্বস্তি হচ্ছে? এসব ভাবতে ভাবতে দেখতে পেল নয়না বেগম এগিয়ে এলেন। নওমীর সামনে এসে দাঁড়ালেন। কাপা কাপা হাত বাড়িয়ে ওকে ছুঁয়ে দিয়ে বললেন। তুমি আমাদের নওমী? আমি ঠিক দেখছি? কতদিন পর আবার সেই স্বর শুনতে পেল। পুরনো স্মৃতিরা মস্তিষ্কে হানা দিচ্ছে। নওমী ঠোঁট চেপে উপর নিচ মাথা নাড়ালো, মুখে কিছু বলতে পারল না। নিজের অজান্তেই নয়না বেগমের হাত মুখে চলে গেল, যেন উনি বিশ্বাস করতে পারছেন না এটা নওমী। এক ফোঁটা চোখের পানি গাল বেয়ে ঝরে গেল। কাপা কাপা গলায় বলল। নওমী, কোথায় ছিলি তুই? কোথায় চলে গিয়েছিল এত বছর, আমাদের মনে পড়লো না? এবার আর নওমী নিজেকে সামলাতে পারল না। দুই হাতে মুখ চেপে ডুকরে কেঁদে উঠল সে। নয়না বেগম ওকে বুকে টেনে নিল, পিঠে হাত বুলিয়ে বলল। কেমন আছিস মা? কত বছর পর তোকে দেখলাম। কেন চলে গেলি বল তো মা? একটা বারও এই মায়ের কথা মনে পড়লো না তোর? তো শ্বশুর আব্বুকে তোকে কত খুঁজেছে ওনার শেষ দিনগুলো। বলতে বলতে কথা গলায় দলা পাকিয়ে গেল। নওমী হেঁচকি তুলে বলল। আমায় মাফ করে দিন আম্মু। আমি আমি আসলে নিরুপায় ছিলাম। নওমীর মুখে অনেকদিন পর আম্মু ডাকটা শুনে নয়না বেগমের বুকটা জুড়িয়ে গেল। তিনি পরম মমতায় ওর গাল দুটো হাত দিয়ে মুছে দিলেন। নওমী থেকে চোখ সরিয়ে চোখে পড়ল নওমীর কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটা ছোট্ট বাচ্চা, যে গোল গোল চোখ করে উনাকেই দেখছে। মুহূর্তেই অজানা চিন্তায় বুকের ভেতরটা কেঁপে উঠল। নওমীকে এতদিন পর দেখার আবেগের বশে ভুলেই বসেছিল নওমীর এখানে কেন। কারা এরা? ওর কি নতুন কোনো সংসার আছে? নওমীকেই বা আহিল কোথায় পেল? এসব ভাবনার মাঝেই আহিল এগিয়ে এলো। নয়না বেগম দুজনের দিকে এক পলক তাকিয়ে নওমীর দিকে তাকিয়ে প্রশ্ন করল। এই বাচ্চাটা কে মা? নওমীর কিছুক্ষণ কাচুমাচু করলো। আহিল চুপচাপ দাঁড়িয়ে ওর দিকে অপলক তাকিয়ে। নওমী একটু পর মাথা তুলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। আমার আমার ছেলে আদনান আদনান আজওয়াদ। আমার ছেলে? শুনে যেই ভয়টা অনুভব করেছিল, আদনান আজওয়াদ শুনে তার চেয়েও বেশি খুশি অনুভব করলো নয়না বেগম। আজওয়াদ যেহেতু দিয়েছে, তাহলে তার আহিলের ছেলে। তিনি খুশির সঙ্গে অবাক হলেন ভীষণ। আহিলের ছেলে? এক পলক নিচে তাকিয়ে দেখলেন বয়স মনে হচ্ছে 2-2.5 বছর। তার মানে? তিনি বিস্ফোরিত চোখে নওমীর দিকে তাকালেন। নওমী চোখ নামিয়ে ফেলল। নয়না বেগম অবাক কণ্ঠে প্রশ্ন করল। তুই আমাদের কিছুই জানালি না? আমাদের ফেলে তো এলি, অথচ আমাদের বংশধর সম্পর্কে খোঁজই দিলি না। নওমী প্রত্যুত্তর করার কিছু খুঁজে পেল না। সত্যিই তো বলেছেন, সে তাদের জানানোর প্রয়োজন বোধ করেনি। করবে কিভাবে? সে নিজেই তো ছিল মাঝ সমুদ্রে। তখন তো আহিলার ওর নিজের বিশ্বাস নিয়ে মেতেছিল। নওমী উল্টো তাদের কাছ থেকে লুকিয়ে রাখতেই চেয়েছিল, কারণ দুনিয়াতে তো আদনান ছাড়া তার কেউ নেই। নয়না বেগম নওমীকে ছেড়ে আদনানের সামনে ঝুঁকে বলল।
কেমন আছেন দাদু ভাই? আদনান ভয়ার্ত চোখে নমির দিকে তাকালো। নমি ভেজা চোখে হাসলো, যাতে আদনান আশ্বস্ত বোধ করে। নয়না বেগম ওর পানে হাত বাড়িয়ে কাছে ডাকলেন। আদনান একবার মায়ের দিকে তাকিয়ে তুহির দিকে তাকালো। আসো দাদু ভাই, আমার কাছে আসো তো দেখি। মা আর টুই যেহেতু আছে, কিচ্ছু হবে না এই ভেবে আদনান ছোট ছোট পা বাড়িয়ে একটু এগুলো। নয়না বেগম ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে গেল। আদনানকে দেখে তার মুখ থেকে হাসি সরছেই না। কি আদরে বাচ্চাটা। এটা আমার আহিলের ছেলে। হ্যাঁ, মিল আছে তো। তিনি আদনানকে নিয়ে আহিলের সামনে গিয়ে দাঁড়ালো। আহিলের মুখেও হাসি। সে এগিয়ে এসে আদনানকে ডাকলে আদনান কিছু বলল না। আহিল হেসে ওকে নিজের কোলে নিয়ে বুকে চেপে ধরল। আহিলের মা বাচ্চাদের মতো উৎফুল্লের সাথে আহিলকে বলল। হ্যাঁ, সত্যি তোর ছেলে আহিল? মায়ের প্রশ্নে আহিল বুক ফুলিয়ে বলল। হ্যাঁ আম্মু, এটা আমারই ছেলে। আহিলের মা আবার আদনানকে ওর কোল থেকে টেনে নিজের কোলে নিল। এভাবে বারবার অপরিচিত অর্ধপরিচিত লোকজনের কোলে ট্রান্সফার হওয়ায় আদনান ভয় পেয়ে মায়ের দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে ফেলল। মা দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে, কিন্তু তাকে নিচ্ছে না দেখে মুহূর্তেই কেঁদে উঠল হাত বাড়িয়ে। নমি তড়িঘড়ি করে এগিয়ে আসলো। আদনানকে নিজের কোলে নিয়ে ওর চোখ মুছে দিল। আর চোখে একবার আহিলের দিকে তাকালো। আহিল ওর দিকেই তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে আদনানের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল। কাঁদতে হয় না বাবা, এটা এটা তোমার দাদু হয়। আদনান কান্নার গতি কমিয়ে গোল গোল চোখে তাকালো। সে তো চিনে দাদুকে, তার মা তো তাকে বলেছিল। এই দিকে আহিলের বুকে ধাক্কা লাগলো। সে আশা করেছিল নমি হয়তো এটাও বলবে যে আদনান ওর বাবা, কিন্তু না, দাদুকে পরিচয় করালো অথচ মুখ ফুটে বলল না এটা তোমার বাবা। সে বুক ভরে একটা দীর্ঘশ্বাস নেওয়ার চেষ্টা করলো, কিন্তু বাতাস যেন তার ফুসফুস পর্যন্ত পৌঁছলো না। মন খারাপ হলো, বুক ভার হলো কেন যেন। আজ এত খারাপ লাগছে কেন? যেই দিন হাসপাতালে আদনান বাবা বলেছিল তাকে, সেই দিন তো কোনো অনুভূতি হয়নি। নমি যখন ওর সামনে দাঁড়িয়ে অস্বীকার করে বলেছিল সে ওর বাবা নয়, তখন তো খারাপ লাগেনি। আজ কেন লাগছে? জেনেছে বলে? সে তো সেই দিন চিনতেই পারেনি। নমি বোধহয় বুঝলো আদনানের মনের অবস্থা, কিন্তু সে আহিলের দিকে তাকালোই না। আদনানকে শান্ত করে দাদুর সাথে পরিচয় করিয়ে ওর সাথে সহজ করে দিল। আর আহিল শুধু এক দৃষ্টে নমি আর তার ছেলের দিকে তাকিয়ে রইল, কিন্তু মন খারাপ রাখলো না। মনে মনে ভাবল, আম্মুকে দাদু বলেছে মানে আমি তো বাবাই হব। বাচ্চাদের মতো রাগ করলে হবে না আহিল। একবার রাগ করে সব হারিয়েছিস, এবার আর তা করলে হবে না, একদম না। তাছাড়া এই মুহূর্তগুলো আমি অনুভব করতে চাই। রাগ করে মন খারাপ করে কাটিয়ে দিলে পরে নিজেই আফসোস করবি। এই ভেবে সে মুখে হাসি ফুটিয়ে প্যাকেট থেকে দুটো চকলেট বের করলো। আদনানের দিকে এগিয়ে দিয়ে বলল। নিবে আদনান? আদনান চকলেটগুলোর দিকে হাত বাড়িয়ে নিতে গেলে আহিল সেগুলো সরিয়ে দিয়ে বলল। নিতে হলে আমার কোলে আসতে হবে, নো কান্নাকাটি। আদনানের চেহারা দেখার মতো হলো। সে চিন্তিত কি করবে। আহিল হেসে দুই হাত বাড়ালো, অর্থাৎ কোলে আসো। আদনানও সুরসুর করে হাত বাড়িয়ে দিল মায়ের কোল থেকে। আহিল ওকে কোলে তুলে চকলেট হাতে দিয়ে বলল। নাও। আদনান খুশি হয়ে আহিলের কোলেই বসে রইল। আহিল ওকে একটু পর পর চুমু খাচ্ছে আর গাল টিপে দিচ্ছে। মন চাচ্ছে কোসলে ফেলতে। এত আদরে বাচ্চাটা যে তার যেন বিশ্বাসই হচ্ছে না। ইস, ও ছোটবেলায় নিশ্চয়ই আরও কিউট ছিল, দেখতে পারল না। আদনানের ছোটবেলার কথা মনে পড়তেই মনটা একটু খারাপ হলো। তবে যেমনই হোক, আদনানকে নমি খারাপ রাখেনি। খুব যত্ন করেই বড় করেছে বোঝা যায়। কিন্তু নমিকে অনেক সাফার করতে হয়েছে, এইটুকু বুঝতে পারে আদনান। একজন সিঙ্গেল মাদার হিসেবে সমাজে চলা কম কথা নয়। আমাদের সমাজ তো মেয়েদের ছোট করেই দেখে, কিছু না করেও দোষী বানাতে ছাড়ে না। তার উপর নমির সাথে পরিবারের কেউই ছিল না। আম্মা। আদনানের আওয়াজে ধ্যানভঙ্গ হলো আহিলের। নমি আর তার মা রান্নাঘরে, যেটা এখান থেকে স্পষ্ট দেখা যায়। আদনান নমির দিকে ইশারা করে ডাকছে যে, অর্থাৎ মায়ের কাছে যাবে। আদনান ওকে চেপে ধরে বলল। কেন রে, মায়ের কাছে তো সারাক্ষণই থাকিস, আমার কাছে একটু থাকলে কি হয়? আদনান ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে থাকলো। সে দৃষ্টি দেখে আহিল বলল। আমি তোর বাবা, আমার কাছে থাক, মায়ের কাছে পরে যাস। বাবা। কি কিউট করে বলল। আহিল হেসে ওর গাল টেনে টুপ করে চুমু দিয়ে বলল। হ্যাঁ আব্বা, একবার বাবা বলো তো। এবার আদনান চুপ করে গেল। বাবা তো দূর, কোনো কথাই বলল না। আদনান হতাশার শ্বাস ছেড়ে বলল।
তোকে কিডন্যাপ করে নিয়ে যাব, বুঝলি? তখন আমার সাথে থাকতে হবে। আদনানকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকতে দেখে জিভ কেটে বলল, ইস, কি বলে ফেললাম। না, তোমাকে কিছু করব না আমি। তোমার মায়ের থেকে আলাদা করব না, বলেছি না। এইটা ভুলে মুখ দিয়ে বেরিয়ে গেছে। তুমি মায়ের কাছেই থাকবে। তোমাকে আর তোমার মাকে আমার কাছে নিয়ে আসবো। আদনান নামার জন্য ছটফট করতে লাগলো। তা দেখে আহিল বলল, আরে বললাম তো কোথাও নিব না। এমন করছিস কেন? হ্যাঁ, থাক না আমার কোলে। হয়েছিস মায়ের মতো জেদি, তাই না? আদনানের ছটফটানি কমল না। আহিল ওর গালটা আলতো করে ছুঁয়ে একটু হাসলো। তারপর আদনানকে আলতো করে কোলে করে নামিয়ে মেঝেতে দাঁড় করিয়ে দিল। মেঝেতে নামতেই আদনান দুই হাতে চকলেট দুটো শক্ত করে ধরে দৌড়ানোর চেষ্টা করে রান্নাঘরে চলে গেল। আহিল হেসে ফেলল ওকে এমন দৌড়তে দেখে। তারপর সোফায় হেলান দিয়ে বসে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ জোড়া রান্নাঘরের দরজার দিকেই আটকে রইল। ওখান থেকে ওই স্পষ্ট দেখতে পেল নওমি আদনানকে আসতে দেখে নিচু হয়ে ওর নিজের কাছে টেনে নিল। আদনান খুব উৎসাহ নিয়ে আহিলের দেয়া চকলেট দুটো উঁচিয়ে ওর আম্মুকে দেখাচ্ছে। নমি চকলেট দুটোর দিকে তাকিয়ে একবার আর চোখে ড্রয়িং রুমের দিকে তাকালো, যেখানে আহিল একদৃষ্টে ওদের দিকেই চেয়ে আছে। নমি দ্রুত চোখ সরিয়ে নিয়ে আদনানকে ওখানকার একটা ছোট্ট টুলে বসিয়ে দিল। আদনান টুলে বসে একবার ড্রয়িং রুমে উকি দিল। আহিলকে দেখে ফিচফিচ করে হেসে দিল। সেটা দেখে আহিলের মনের পাখিটা যেন ডানা মেলে উড়াল দিল। বিড়বিড় করে বলল, আমি যে তোমাদের অপেক্ষাতেই আছি। আমি হাল ছাড়বো না, যত যাই হোক। আজ আদনান বাবা বলতে থেমে যাচ্ছে। তুমি পরিচয় দিতে অস্বস্তিতে পড়ছো, কিন্তু একদিন ও নিজেই দৌড়ে এসে আমার কোলে ঝাঁপিয়ে পড়ে বলবে, তুমি আমার বাবা, ইনশাল্লাহ। নওমি অনেকগুলো বছর পর নিজের গ্রামে পা রাখল। এই গ্রাম এক সময় তার সবচেয়ে প্রিয় ছিল, কিন্তু এই প্রিয় গ্রামই নিজের সবটা হারিয়ে ছন্নছাড়া হয়েছে। নমি স্তব্ধ হয়ে দুপাশে চেনা গাছগুলো, পুকুর পাড় আর চেনা মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। 3টা বছর কত দীর্ঘ একটা সময়, কিন্তু আজ এই চেনা মেঠো পটা দিয়ে যাওয়ার সময় তার মনে হচ্ছিল এই তো সেই দিন সে চোখের জল ফেলতে ফেলতে এই গ্রাম ছেড়েছিল। সে নিজেদের বাড়ির উঠোনে গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল, নিজেকে শক্ত করার চেষ্টা চালালো। আজলান সেই দিনই ওকে সব জানিয়েছে, কিন্তু নমি খুব একটা অবাক হলো না। সে তো চেনে এই মহিলাকে। সে কি না তার একটু ভালো থাকা দেখতে পারতো না? সে কিভাবে আহিলের সাথে সুখের সংসার মেনে নিবে? সে যে শুরু থেকেই বিয়ে ভাঙতে চেয়েছিল, এটাও সে জানে। এখন শুধু একটাই প্রশ্ন করতে চায়, সে কি লাভ হয়েছে এটা করে? সে তো নিজের মতো ওদের থেকে অনেক দূরে ছিল। একটা সুখের সংসার হলে উনার এত কষ্ট কেন? সে তো তার খেয়ে পড়ে আহিলের কাছে থাকতো না। ওর দায়িত্ব তো নিতে হয়নি তাহলে। শুধু হিংসার বশে এত বড় একটা কাজ করলো। সে ঘরের মেইন ফটকে গিয়ে দাঁড়ালো। তাকে দেখে কলপার থেকে বেরিয়ে এলো একজন আধবয়স্কী মহিলা, শেফালি, তার সৎ মা। তিনি ভ্রু কুঁচকে বললেন, কে আপনি? কি চাই? কারে খুঁজতাছেন? নমির চোখ ভিজে উঠল। যতই হোক একসময় আপন ভাবতো তাদের। সে নিজেকে সামনে জবাবে ছোট্ট করে বলল, বাবা কই? ব্যাস, নমির গলার আওয়াজ শুনে যেন বিস্ফোরণ হলো শেফালির কানে। সে বড় বড় চোখ করে তাকালো। এই মেয়ে এত বছর পর কোথা থেকে এসেছে? কেন এসেছে? সে আশপাশ দেখে নিয়ে গলায় নাটকীয়তার দরদ ঢেলে বলল, নওমি, মা আমার, তুমি? এত নরম কণ্ঠ নওমি সহ্য হলো না। সে কথা থামিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, আমি বলেছি বাবা কোথায়? বাবাকে ডাকুন। আপনার সাথে দরদ আহ্লাদ করতে আসিনি। নওমির শক্ত কণ্ঠ শুনে শেফালি থতমত খেল। অপমানে মুখ থমথমে হয়ে গেল তার। তবুও গিলে নিয়ে বলল, বাইরে দাঁড়াইয়া কথা কইবি নাকি? ভিতরে আয়, তোর বাপে বাজারে গেছে, এখনই আইবে। নওমি না চাইতেও ভেতরে গেল। ঘরের ভেতরে যেতে বললেও গেল না। বাইরেই উঠোনে একটা চেয়ার এনে দিতে বলল। সে খেয়াল করেছে দুইজন স্কুল পড়ুয়া ছেলে মেয়ে ওর দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে বারবার দেখছে। নওমি চিনতে ভুল করেনি, এরা তার সৎ ভাই বোন। তার ভাই খুব ছোট না হলেও তার বোন খুব ছোট ছিল তার বিয়ের সময়। ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল না, কিন্তু সৎ মা ওদের সাথে মিশতেই দিত না। কিন্তু সাইফ, অর্থাৎ তার ভাই, লুকিয়ে ওর সাথে মিশত। ওকে আপু আপু বলে মুখে ফেনা তুলে ফেলত। ভেবে নওমির নিকাবের আড়ালেই হাসি ফুটে উঠল। এখন কি তাকে চিনবে? ডাকবে একবার। সাইফ, এদিকে আয়। সাইফ হেসে এগিয়ে এলো। আপু, তুমি কতদিন পর এলেই?
আমাদের তো ভুলেই গিয়েছো। নমি হেসে বলল। তুই চিনেছিস? তুই মনে রাখলেই হবে। কত বড় হয়ে গেছিস রে। ওদের কথার মাঝেই ঘরে প্রবেশ করলো তার বাবা আমজাদ শিকদার। তিনি উঠোনে পরিচিত কাউকে দেখে ভরকে গেলেন। সবাই তার দিকে তাকিয়ে নমি উঠে দাঁড়ালো। আমজাদ শিকদার শেফালির দিকে তাকাতেই তিনি হাসার চেষ্টা করে বললেন, আরে চিনলেন না? আমাদের মাইয়া নওমি। আমজাদ শিকদার হতবাক হয়ে তাকালো নওমির পানে। নওমি মাথা নিচু করে দাঁড়িয়ে। নওমিকে দেখে আমজাদ শিকদার মুহূর্তেই যেন পরিবর্তন হয়ে গেল। ক্রোধের আভাস দেখা গেল। তিনি গর্জে উঠে বললেন, এখানে কেন ও? নওমি আলতো হাসল। এই নাকি তার বাবা? তাকে এত বছর পরে দেখে কোথায় জিজ্ঞেস করবে? ভালো মন্দ সেখানে উনি রেগে বলছেন আমি এখানে কেন? আমি কি বলেছি এখানে কেন ও? আমার বাড়িতে কে আসতে দিয়েছে? পরিস্থিতি সামলানোর নাটক করে শেফালি এগিয়ে এসে বলল, আরে রাগেন কেন? রাগেন না, মাইয়াটা এতদিন পর আইছে। আমজাদ শিকদার কিছু বলবেন তার আগেই নওমি থামিয়ে দিয়ে বলল, চিন্তা নেই, আপনাদের বাড়িতে থাকতে আসিনি আর না কলঙ্কিত করতে এসেছি, কিছু বোঝাপড়া করতে এসেছি। একটু থেমে আবার হেসে বলল, এটাও ভাববেন না যে সম্পত্তি চাইতে এসেছি। এরকম কোনো কারণেই আমি আসিনি। কথা শেষ হলেই চলে যাব। আমজাদ শিকদার মেয়ের মুখে এমন অবলীলায় শক্ত কথা শুনে ক্ষণিকের জন্য থতমত খেলেন। 4 বছর আগে সেই নরম ভীতু নওমি আর আজকের এই চোখের দিকে তাকিয়ে কথা বলা নওমির মধ্যে যেন আকাশ জমিন তফাৎ। শেফালি এখনও নাটক করেই যাচ্ছে আমজাদ শিকদারকে থামানোর। নওমি বিরক্ত হয়ে বলল, আপনি একটু নাটক কম করেন, আর বেশি সময় নেব না, কিছু কথা বলেই চলে যাব। আমজাদ শিকদার দমেন না। তিনি এভাবেই বলেন, কথা? তোর মতো একটা মেয়ের সাথে আবার আমার কিসের কথা? তুই তো চলে গেছিলি একটা। বাবা। নওমি এবার বেশ জোরেই তীব্র এক ধমকের সুরে বলে উঠল। তার এই আচমকা চওড়া কণ্ঠস্বর পুরো উঠানটা এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। নওমিকে এই রূপে দেখবেন কেউ হয়তো ভাবেইনি। আমি তো বললাম কথা বলেই চলে যাব, এত নাটক করার কিছু তো দেখছি না। এর মধ্যে হাজির হলো নওমির দাদি। চোখ দুটো দেখেই তিনি অবাক কণ্ঠে বললেন, নূরজাহান। নওমি নিজের নাম শুনে দূরে তাকালো। তার দাদিকে দেখেই তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ওই যে আমার জীবন নষ্ট করার আরেকজন কারিগরও এসেছেন। আসেন, আপনাদেরই তো চাইছি আমি। তার দাদি তেতে উঠল, আমি তোর জীবন নষ্ট করেছি? তুই তো... আমি তোমাদের এসব ফালতু কথা শুনতে আসিনি, অনেক শুনেছি, এবার আমারটা শুনবে তোমরা। নওমির কণ্ঠের তীব্রতাই কেউ আর কিছু বলার সুযোগ পেল না। উঠোনেই বসলো সকলে। নওমি সরাসরি তার বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ছোটবেলা থেকেই তো অনেক শুনেছি, নমি এই করেছে ওই করেছে, সব ভুল নমিই করেছে, কিন্তু কখনো যাচাই করে দেখেছেন কি করেছি? যেটা শুনেছেন সেটা কতটুকু সত্যি? শুধু শুনেছেন আর আমার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। কি যাচাই করবে? আমি কি মিথ্যে বলবো নাকি? আমি আপনার সাথে কথা বলছি না, চুপ করে থাকুন, না হলে মুখ লুকানোর জায়গা পাবেন না। শেফালি কিছু বলতে যাবে, তখন আজলান ভেতরে আসলো। তার কোলে আদনান। ওদের দেখে সকলে এক প্রকার অবাকই হলো। সে এগিয়ে এসে সালাম দিল সকলকে, তারপর নমির বাবাকে বলল, আঙ্কেল একটু শুনেন সবটা, কথাগুলো শোনা দরকার আপনার। ওরা চুপ হয়ে গেলেন। নমি বলতে শুরু করলো, আমি যেদিন এ বাড়িতে ফিরে এসেছিলাম বিয়ের পর, সেদিন তোমরা কেউ আমায় জিজ্ঞেস করেছো আমি কেন এসেছি? ছোট মা কি বলেছে সেই ভিত্তিতে তোমরা আমায় আজও চরিত্রহীন ভাবো? আমজাদ শিকদার গমগমে গলায় বলল, কারো কথার ভিত্তিতে কেন? আমার যা দেখেছি তাই বলেছি। নিজে চোখে দেখেছো নাকি ছোট মায়ের বোন দেখেছে? এই কথার উপর তোমরাও দেখে নিয়েছো? এই পর্যায়ে চুপ হয়ে গেল আমজাদ শিকদার। নমি এবার তীব্র ক্ষোভ নিয়ে বলল, আমার এই পরিণতি, আমার সংসার ভাঙার পেছনের মূল কারিগর কে জানেন? আপনার বউ শেফালি শিকদার। তিনি ভয়ঙ্কর ষড়যন্ত্র করে আমার জীবনটা তছনছ করে দিয়েছে। সকলের মাথায় আরেকবার বাজ পড়ল। শেফালি গর্জে উঠল, কিন্তু কথা বলতে গেলে তোতলালো। কি কি সব বলছিস? হ্যাঁ, আমি আমি কেন আমি কেন এরকম বলবো? সেটা তো আমারও প্রশ্ন। কি পেয়েছে এসব করে? আমজাদ শিকদার গম্ভীর স্বরে বলল, কি প্রমাণ আছে তোমার কাছে তোমাদের সম্পর্কের মধ্যে যে ও কিছু করবে? এটা কীভাবে মেনে নেই? ও তো চেয়েছিল এই বিয়েটা যেন না হয়। তুমি খুশি কি হও? নওমি হাসল। আজলান নওমির দিকে একবার তাকিয়ে বলল, আঙ্কেল আপনাকে যেটুকু দেখানো হয়েছে আপনি ওটুকুই দেখেছেন, এর বাইরে আরো অনেক অনেক কিছু আছে। কি আছে? আমার আর আহিলের সম্পর্ক যেন ভেঙে যায়, তার জন্য ঠিক কি কি করেছে সেসব ওনাকে জিজ্ঞেস করো। আমজাদ শিকদার এবার শেফালির দিকে তাকালো। শেফালি ভয় পেলেও
তেজ দেখিয়ে বলল, কিচ্ছু করিনি আমি, এরা বানাইয়া কইতাছে। আমি কেন কিছু করতে যামু? আল্লা গো, যারে নিজের মাইয়ার মতো ভাবছি হে আমারে নিয়া এসব কি কয়? ন্যাকা কান্না শুরু করে দিল শেফালি। আমজাদ শিকদার ধমকে উঠলেন, থামো তুমি। আর তোমাদের কাছে কোনো প্রমাণ আছে? তোমরা যদি নিজেদের বাঁচাতে এসব বলো, মুখের কথা তো বিশ্বাস করবো না। নওমি চুপ করে আছে। আজলান একটু চুপ থেকে বলল, আমার কাছে আছে প্রমাণ। শেফালি আতকে উঠল। যদি সত্যি প্রমাণ থাকে? এদিকে আমজাদ শিকদার দ্বন্দ্বে ভুগছে। কি হচ্ছে, কি বলছে কিছুই বুঝতে পারছে না। নওমি আর আজলানের কনফিডেন্স ওনাকে ভাবাচ্ছে। আজলান উঠে দাঁড়িয়ে আদনানকে চেয়ারে বসিয়ে ফোন বের করে একটা ভিডিও বের করলো। তারপর সেটা ওদের সামনে দিয়ে সবার উদ্দেশ্যে বলল, এই নিন প্রমাণ, A to Z সবটা আছে এখানে। এর চেয়ে স্ট্রং কি প্রমাণ চাই? ভিডিওটা অন করতেই সামিয়ার প্রথম থেকে সব কথা ভিডিও সহ রেকর্ড দেখা গেল। প্রতিটা কথা ওদের এক একটা ভুল ভেঙে দিচ্ছে। নওমির বাবা স্তব্ধ নয়নে শুধু দেখেই গেল। এইদিকে এমন অবস্থা দেখে শেফালির জান যায় যায় অবস্থা। এই মেয়েটা সব বলে দিল, তাকে এইভাবে ফাঁসিয়ে দিল। সে নিজেকে বাঁচাতে নওমির বাবার সামনে গিয়ে বলল, আল্লাহ, এইসব কি? এগুলো মিথ্যা। আপনি এইসব বিশ্বাস কইরেন না নোহার বাবা। ওরা ওরা আমার। আর কিছু বলার আগেই ওনার গালে শক্ত হাতের একটা চড় পড়ল। শেফালি গালে হাত দিয়ে চোখ বড় করে তাকিয়ে আছে আমজাদ শিকদারের রক্তিম মুখের দিকে। মানুষটা রেগে গেছে। এখন কি হবে? নমি চুপচাপ সব অবলোপন করছে, কিছুই বলছে না। নমির দাদি এবার বলে উঠল, এসব কি শেফালি? তুই এডি করছস? সি, আমি তোরে ভালো ভাবছিলাম, তুই কি না। শেফালি চিৎকার দিয়ে উঠল, আমি কিছু করি নাই, এগুলো মিথ্যা কথা। আমারে ফাঁসাইতাছে হেরা। এই মেয়ে তো নাগর লইয়া। আর বলতে পারল না। অন্য গালে আরেকটা থাপ্পড় দিল আমজাদ শিকদার। বললেন, এই একদম চুপ। ওরা যা দেখাইলো এরপর আর কি কি কইবা তুমি? ছি 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 ছি, এসব কাণ্ড করে বেড়াইতা। আবার আমার মায়ের নামে তুমি কথা রটাও। আমার মায়ের জীবন সংসার শেষ করে কইরা দিয়া তুমি এগুলো কও। আর একটা কথা কইলে বাড়ি থেকে বাইর করে দেবো। আমজাদ শিকদারের রাগী কণ্ঠে চুপ হয়ে গেল শেফালি। যতই তার কথায় নাচুক, মানুষটা এক কথার মানুষ। আমজাদ শিকদার নমির সামনে এগিয়ে দাঁড়ালো। নমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আমজাদ শিকদার আবার শেফালির দিকে তাকিয়ে বলল, এই মায়ের সাথে তুমি কি করো নাই বলো তো? কি পাইছো এইসব কইরা? আমার আদরের মায়ের জীবনটা শেষ করে দিলা। নমি হাসি পেল ভীষণ। সে নিজেকে না থামিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, আমি কখনোই তোমাদের আদরের সন্তান ছিলাম না বাবা। মা ছাড়া বোধহয় অন্য কারো আদরের সন্তান হওয়া যায় না। মা যখন বলতো আমি না থাকলে কেউ দেখবে না, বাপও তখন পর হয়ে যায়, আমি তখন বিশ্বাস করতাম না জানো। বাবা তো আমায় সবচেয়ে বেশি ভালোবাসে, তাহলে কেন দেখবে না? কিন্তু তুমি আমায় ভুল প্রমাণ করলে। মা মারা যাওয়ার পর ভেবেছিলাম তুমিই আমার সব, কিন্তু তুমি আমায় বিশ্বাস করনি বাবা। তুমি আমার খবরটাও নাওনি, কখনোই এসে জিজ্ঞেস করনি কেমন আছি, কিভাবে বড় হচ্ছি, সেই খবরটুকুও নাওনি। বিয়ের পর যখন ফিরে এসেছিলাম তখনও তুমি আমায় ফিরিয়ে দিয়েছিলে চরিত্রহীন বলে। যদি আমি সত্যিই তোমার আদরের সন্তান হতাম, তবে সেই দিন এই বাড়ির চৌকাঠ থেকে যখন আমায় বের করে দেওয়া হচ্ছিল তুমি আটকাতে। তুমি শুধু ওই মহিলা সাজানো আর বানানো কথা বিশ্বাস করে আমায় তাড়িয়ে দিতে না। নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে অন্তত একটা বার জিজ্ঞেস করতে নমি সত্যিটা কি, কিন্তু তুমি তা করনি বাবা। নমির কথায় আজলান শিকদারের বুকের ভেতরটা ভারী হয়ে গেল। অনুশোচনায় দগ্ধ হলো মন। তার ভুল ছিল দ্বিতীয় স্ত্রীকে অন্ধের মতো বিশ্বাস করা। যে মানুষটাকে তিনি বিশ্বাস করে নিজের সংসার তার হাতে তুলে দিয়েছিলেন, সেই কিনা ওনার সাথে এমন জঘন্য প্রতারণা করলো। তার মেয়েটা কতগুলো বছর ধরে কষ্ট পেয়েছে, অথচ তিনি কিচ্ছু জানতেই পারল না। কেমন বাবা তিনি? তিনি নমির দিকে এগিয়ে এসে বললেন, নৌমি, মা আমার, আমায় ভুল বুঝিস না। আমি ভাবতে পারিনি আমার আলে এত কিছু হয়ে গেল। তুইও কোনোদিন অভিযোগ করিসনি আমায়, তাই। নমি হেসে ফেলল। সে আর অভিযোগ? সে হেসেই বলল, আমি অভিযোগ করলে তুমি বিশ্বাস করতে, বুঝতে আমায়? আমি চেষ্টা করিনি তোমায় বলার, কিন্তু ততদিনে তোমার মাথায় গেঁথে দেওয়া হয়েছে নওমি তার সৎমাকে মানতে পারছে না। আজমি শিকদার আতকে উঠে বলল, আমি কখনোই এমন ভাবি নাই রে মা। আমি তো দেখতাম শেফালি তোকে কত আদর করে ভালোবাসে। ও তো তোর কত গুণগান করতাম, তুইও কিছু বলতিস না, তাই আমি ভেবেছি। তোমার সামনে তো আদর করতো সবাই, কেউ তো কখনো তোমার সামনে কটু কথা শোনায়নি।
সকলের ভাব দেখে মনে হতো তাদের মতো বোধ হয় কেউ ভালোবাসে না আমায়। কিন্তু তোমার হারালে ওদের ভয়ঙ্কর রূপটা আমি দেখেছি। তুমি কখনোই বিশ্বাস করতে না, এখন যতই বলো না কেন। তোমাকে আমি একবার বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেদিন রাগ দেখিয়ে বলেছিলে আমি মেনে নিতে পারছি না, কারণ তোমায় কেউ একজন বুঝিয়েছিল আমি তাকে মানতে পারছি না, তাই আমি ওনার সাথে বাজে ব্যবহার করছি। অথচ এত কিছুর পরেও আমি কারোর সাথে কোনো বাজে ব্যবহার করিনি। যা বানিয়ে বলতো তুমি তাই বিশ্বাস করতে। আমায় একটাবার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করা যেত না বাবা যে কি হয়েছে আমার? যদি করেও থাকি কিছু, তাহলে কেন করেছি? কিন্তু তুমি আমাকে দেখলেই রাগ দেখাতে, না হয় মুখ গম্ভীর করে ফেলতে। ওইটুকু বয়সে কেউ জিজ্ঞেস করতো না খেয়েছি কি না, তুমিও না। নমির কণ্ঠ বুঝে আসছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। বারবার চোখের পলক ফেলে নিজেকে সামলানোর চেষ্টায় নমি। এখন কোথাও দুর্বল হলে চলবে না। উপস্থিত আজলানের খুব খারাপ লাগলো। মেয়েটা কম কষ্ট পায়নি ছোটবেলা থেকেই। নমির বাবা নমির হাত ধরে বলল, আমাকে মাফ করে দে মা, আমি অন্ধ হয়ে গেছিলাম, বুঝবার পারি নাই। খোদা আমার এই অন্ধত্বের বিচার করেছে মা, তোরে হারাইয়া। আমি কত কষ্ট দিয়েছিলাম তোরে, আমি কাউরে বোঝাতেই পারি নাই। তোর মতো কইরা কেউ আমারে দেখে নাই, রাখে নাই। নমি বিস্মিত হাসলো। তাই বুঝি দরজায় আমাকে দেখেই চলে যেতে বলেছিলে? আমজাদ শিকদারের মুখ ছোট হয়ে গেল। ওটা তো রাগ কইরা বলেছিলাম আম্মা, আমি তোরে দেখে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু রাগের জন্য এমন করেছি, আমার মাফ কর মা। নমি আলতো করে নিজের হাতটা বাবার হাতের মুঠোয় থেকে ছাড়িয়ে নিল। ওনার এই কান্নায় আজ নমির চোখে জল এলেও ভেতরে সেই জমে থাকা পাথরটা সরল না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ওড়নায় আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিল। অত্যন্ত শান্ত গলায় বলল, মাফ চাওয়ার কিছু নেই বাবা। আমি এখানে তোমার অনুশোচনা দেখতে আসিনি। তোমার উপর আমার কোনো রাগ নেই। যে দুনিয়াতে এনেছে তাকে কিভাবে রাগ দেখাই, শুধু এইটুকুই দেখতে এসেছি, দেখাতে এসেছি যে যাকে তুমি তোমার ঘরের রানী ভেবে আগলে রেখেছিলে সে আসলে একটা বিষধর সাপ। যে সাপটা তোমার নিজের মেয়ের আস্ত একটা জীবন বিষাক্ত করে কুড়ে করে খেয়েছে। আমি কোনো বিচার চাই না, আল্লাহ করবে ওনার বিচার। আমার শুধু প্রশ্ন, ওনার কি লাভটা হলো এখানে? শুধুই পৈশাচিক শান্তি নাকি অন্য কিছু? উত্তর কি আছে? নমির এই শান্ত অবহেলার চাদরটা আমজাদ শিকদারের বুকে তীরের মতো গিয়ে বিঁধল। মেয়ে যে এখন নিজ থেকে দূরত্ব বাড়াচ্ছে, এটা ওনাকে আরও বেশি ভেঙে চুরমার করে দিল। মেয়েটা ছোট থেকেই সত্যি আদরে ছিল, কিন্তু নাজনীন হঠাৎ নমির আপন মা। মারা যাওয়ার পর থেকে আগলে রাখার চেষ্টা করলেও তিনি ব্যর্থ। তিনি পারেননি মেয়েকে আদর যত্নে বড় করতে। অর্থবিত্তের কোনো কমতি না থাকলেও মেয়েটাকে অনেক ভুগতে হয়েছে। এমনকি এতগুলো বছর কিভাবে কাটিয়েছে সেটাও জানেন না তিনি। তিনি জ্বলন্ত চোখে তাকালেন শেফালির দিকে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে থাবা দিয়ে চুলের মুঠি ধরল। তারপর উন্মুক্ত পশুর ন্যায় টেনে ওনাকে বারান্দা থেকে উঠানে মাঝখানে এনে আছাড় মারলেন। শেফালি মাটিতে পড়ে গিয়ে ব্যথায় কুকিয়ে উঠলেন। তিনি ভয় পেলেও ওনার ভেতরের দ্রুত স্বভাবটা চট করেই গেল না, বরং সেভাবেই দ্বিগুণ স্বরে চেঁচিয়ে বলল, কান্না কার কি কথায় আপনি আমারে মারতাছেন? এত বছর ধইরা আপনার সংসার আমি বাছাইয়া রাখছি। এই মাইয়ার মা তো কবেই মইরা আমার ঘাড়ে মাইয়া চাপাই দিয়ে গেছে। আমজাদ শিকদার গর্জে উঠল, খবরদার নমির মা রে, লইয়া কিছু কইবা তো জিপটাই না ছিঁড়া ফেলম। এখন ওদের লাইগা দরদ বাড়ছে না? এতদিন আমি খাটলাম আর এখন এরা বেশি আপন, তাই না? এই কালনাগিনীর কথায় আমারে অপমান করতাছেন। এই মাইয়া যে অন্য পোলার লগে গেছিল আপনি শোনেন নাই? ওর তো চরিত্র। আমজাদ শিকদার শেফালির চুলে আবার টেনে দাঁড় করিয়ে গালে থাপ্পড় দিয়ে বলল, মুখ বন্ধ কর শয়তানের টিপি। আর একটা মিছা কথা কইলে তোরে আমি ছিয়ান্ত মাটির চলে পুঁতাই দিলাম। আমার মায়ের লইয়া একটা বাজে কথা কইলেই খবর আছে। তোর সাহস তো কম না, এখনো মুখ চলে তোরা, তোর সাহস। তুই আমার মায়ারে আমার থেকে পর করছিস, তারপর তুই মাপ পাবি ভাবছস? তোরে আমি আর এই বাড়িতে রাখবো না, বাইর হইয়া যাবি এখান থেকে। তোর লগে সংসার করা এক ভুল করছি, এবার এই বাড়িতে রাইখা কোনো ভুল করবো না, বাইর হবি তুই আজকেই। এবার আমজাদ শিকদার শক্ত গর্জনে ভয় পেল শেফালি। এই মেয়ে লোকটার জান প্রাণ। এতদিন অনেক কসরত করে দূরে সরিয়ে রেখেছিল, এখন তো সব ফাঁস হয়ে গিয়েছে। না জানি কি করবে। নমি একটুও নড়ল না। নিজের সৎ মায়ের এই নির্মম দশা দেখেও তার চোখ দুটো পাথরের মতোই স্থির রইল। কোনো সহানুভূতি বা আনন্দের রেখা ওনার মুখে ফুটল না।
যে কষ্ট সে একা একটা কোলের বাচ্চাকে নিয়ে সহ্য করেছে, তার সামনে এই শাস্তি বড্ড সামান্য। তবুও সে তো শাস্তি চাইতে আসেনি, সে শুধু চেয়েছিল সত্যিটা প্রকাশ পাক, কেউ তাকে ভুল বুঝে অপবাদ না দিক। নমি চোখ সরিয়ে আদনানের দিকে তাকালো, যে কিনা এখন আজলানের কোলে বসে তার কাঁধে মাথা রেখে আরাম করে সব কিছু দেখছে।